আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার উৎস হয়ে উঠেছিল প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাই যোদ্ধা মেহনাজ। কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না, মুজাহিদুল ইসলাম সেলিম। সংবিধান সংশোধন কমিটিতে থাকবে না জামায়াত। 21 দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু। রূপপুর পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সহায়তায় 24টি পরিবেশ মনিটরিং স্টেশন স্থাপন। এনসিআরবির প্রতিবেদন, 2024 সালে ভারতে গ্রেপ্তার 3091 বাংলাদেশি। ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য। আবার বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব। কাঁচাবাজারে সবজির দামে আগুন, চাপে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবার। দুদিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি কবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্রনাথের দর্শনের গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার জন্য কামনা করি অনন্ত শান্তি। বিশ্ব শান্তি ও মানব কল্যাণই ছিল তার অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষা। জুলাই যোদ্ধা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফসিন মেহনাজ আজিরিন বলেছেন, এহসানুল হক মিলনকে দেখলে আমার উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এমন যে উনি একাই সুপিরিয়ার আর সবাই চিটার বাটপার, মানে উনি একাই পিওর সোল আর সবাই চিটার বাটপার দিয়ে ভরা। কিন্তু ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ভাষা ঠিক করা এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার ডেভেলপ করা উচিত বলে আমি মনে করি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই যোদ্ধা নাফসিন মেহনাজ আজিরিন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা জঙ্গি প্রডিউস করবে। প্রথম কথা হচ্ছে, 18 তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামতো তাহলে আপনারা কোথায় থাকতেন এটা আপনারা চিন্তা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর করতে দেবেন না এবং এ বিষয়ে যা যা করা প্রয়োজন তা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে কথা জানান তিনি। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমার গা শিরশির করে ওঠে। আমরা পিন্ডির হাত থেকে স্বাধীন হয়েছি নতুন করে দিল্লি বা ওয়াশিংটনের গোলাম হওয়ার জন্য না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি যেটা করা হলো এবং ক্ষমতা ছাড়ার বা নির্বাচনের 4 দিন আগে, এমনকি ইমার্জেন্সিতে যাওয়ার আগে এটা করতে হবে। জনগণের প্রশ্ন, এটা কি তাহলে বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট ছিল, তার বা হিডেন কোনো এজেন্ডা ছিল? তিনি বলেন, আবার নতুন করে আমি সাবধান করে দিচ্ছি এবং জনগণকে আহ্বান জানাচ্ছি, কিছুতেই আমেরিকার গোলামির চুক্তি আমরা স্বাক্ষর হতে দেব না এবং এটার বিরুদ্ধে প্রয়োজনে যা হয় আমরা করব। সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিতে থাকবে না জামাতে ইসলামী। দলটি এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জামাতের 2 জন শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সরকারি দল বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন বা সংস্কারের বিরোধী দল জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি জোটের পক্ষ থেকে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। এজন্য 17 সদস্যের একটি তালিকার প্রস্তাব করা হয়। এতে সরকার দলীয় জোট থেকে 12 ও বিরোধী দলীয় জোট থেকে 5 জন নেওয়ার সিদ্ধান্ত হয়। বিরোধী দলের কাছে 5 জনের নামও চাওয়া হয়। সরকার দলীয় জোট থেকে বিএনপির 7 জন এবং গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও স্বতন্ত্র থেকে 5 জনকে রাখার সিদ্ধান্ত হয়। তবে এই কমিটিতে তাৎক্ষণিকভাবে বিরোধী জোটের পক্ষ থেকে কারো নাম দেওয়া হয়নি, যার কারণে আটকে যায় বিশেষ কমিটি গঠন।
দীর্ঘ 21 দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। আজ শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের এই শোধনাগারটিতে পুনরায় পরিশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমদানিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, নতুন চালান আসার মাধ্যমে তার অবসান ঘটল। বৃহস্পতিবার বিকেল 5টার পর থেকেই রিফাইনারির ভেতরে যান্ত্রিক কর্মতৎপরতা শুরু হয়। তবে প্রাথমিক কারিগরি সমন্বয় ও নিরাপত্তার খাতিরে প্রথম কয়েক ঘন্টা সীমিত পরিসরে কার্যক্রম চালানো হয়। শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবেশগত উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এলাকায় 24টি অটোমেটেড ইমার্জেন্সি রেসপন্স মনিটরিং সিস্টেম সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্লান্ট সংলগ্ন এলাকার বাতাস, ঘাস, দুধ, সবজি, মাটি ও পানির মান যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে বিকিরণের মাত্রাও পরিমাপ করা হবে। অটোমেটেড ইমার্জেন্সি রেসপন্স মনিটরিং সিস্টেম বা ARMS এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার পরিবেশগত তথ্য উপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়। এর একটি নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে প্লান্টের সুরক্ষিত এলাকা গ্রিন সিটিতে। এই বিদ্যুৎ কেন্দ্রের আগের প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবরের অনুরোধে এটি বিনামূল্যে তৈরি করে দিয়েছে নির্মাণ সহায়তাকারী দেশ রাশিয়া। ভারতে 2024 সালে এক বছরে 3091 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তথ্যটি এসেছে ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরো এর প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশের মাধ্যমে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, যেখানে 2024 সালের 992টি মামলা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। বাংলাদেশিদের পরে অপরাধের দায়ে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন নাইজেরিয়ার নাগরিকরা। 2024 সালে 509 জন আটক হয়েছিল। এছাড়া নেপালের 476 এবং মিয়ানমারের 245 জন নাগরিককে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাত্রিকালীন টহলের সময় টহল নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কনস্টেবল মোহাম্মদ মুহসিন সর্দার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উজ্জামান। এর আগে বৃহস্পতিবার 7 মে রাত 10:30টার দিকে ধলেশ্বরী ও শীতলক্ষা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহসিন সর্দার খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার 7 মে রাতে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়। 62 বছর বয়সী এই প্রবীণ আলেমের বিয়ের খবরটি এখন স্থানীয় পর্যায়ে বেশ আলোচিত। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম এবং দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, আমাতুর রহমান তাদের 5 বোনের মধ্যে সবার বড়। রাজধানীর কাঁচা বাজারে আবারও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, ফলে সীমিত আয়ের মধ্যে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শুক্রবার ঢাকার মিরপুর, কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও মালিবাগ এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি কেজি প্রতি 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁকরোল, বেগুন ও শসার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে বাজারে কাঁকরোল ও গোল বেগুন প্রতি কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুনের দাম 100 টাকা। দেশি শসা 120 টাকা এবং হাইব্রিড শসা 100 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া করলা, ঝিঙা ও চিচিঙ্গার দামও 80 থেকে 100 টাকার মধ্যে রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মোহসিন রেজা নাকভি 2 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার 8 মে ঢাকায় আসছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই পাকিস্তান সরকারের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত বড় আইনি ধাক্কা খেয়েছে। এক রায়ে এই শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। একই সঙ্গে আদেশ দেওয়া হয়, মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফিরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর করা যাবে না। ট্রাম্প প্রশাসনের আরোপ করা সব আমদানি পণ্যের উপর 10% শুল্ক এবার আদালতের রায়ে প্রশ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল একটি আদালত জানিয়েছে 1974 সালের ট্রেড আইন অনুসারে এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।